পরপর ২ বছর সুযোগ দেওয়া হয়েছিল টাকলাকে, কিন্তু টাকলা এক ছাগলকে চ্যাম্পিয়ন করে না আমাদের ভালো কিছু উপহার দিতে পেরেছে আর না কোম্পানির সঙ্গে ভালো কিছু হয়েছে। এর জন্য ২ বছর পরে ২০২৬ সালে রয়্যাল রাম্বলে ট্রাইবাল চিফ এসেছিল আবারও নিজের রাজ্য দখলে নেয়ার জন্য। সে তো নিজের রাজ্য দখলে নিয়েছে, তবে রাজ্যাভিষেক হবে রেসলম্যানিয়া 42-তে। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে ২০২৬ সালের রয়্যাল রাম্বল, আর এই ভিডিওতে ২০২৬ সালে রয়্যাল রাম্বলে হওয়া সকল ম্যাচের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলেও ভিডিওতে লাইক দিবেন, ভিডিও ভালো না লাগলেও লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করেই দিবেন, কারণ ২০২৬ সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছে আমাদের ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্স। ২০২৬ সালে প্রথম ম্যাচ হিসেবে আমরা উইমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ দেখতে পাই, যেখানে প্রথম এন্ট্রি হয় বা ১ নম্বরে আসে কুইন শার্লেট ফ্লেয়ার, আর মজার বিষয় হলো ২ নম্বরেই আসে অ্যালেক্সা ব্লিস। আর তার থেকেও মজার বিষয় হলো দুই বন্ধু একে অপরকে আঘাত না করেও আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে। যেরকম প্রথমেই শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লিসকে নিয়ে যায় টপ রোপের ওপরে, মনে হচ্ছিল শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লিসের ওপরে অ্যাটাক করবে, তবে না, শার্লেট ফ্লেয়ার এখানে মজা নিচ্ছিল। এরপর আসে নতুন একটা টুইস্ট, অ্যালেক্সা ব্লিস শার্লেট ফ্লেয়ারকে সিস্টার অ্যাবিগেল পজিশনে নিয়ে যায়, তবে হিট করে না। এখানে অ্যালেক্সা ব্লিসও শার্লেট ফ্লেয়ারের সঙ্গে মজা নিচ্ছিল। এরপরে শার্লেট ফ্লেয়ার আবারও অ্যালেক্সা ব্লিসকে সাবমিশন পজিশনে নিয়ে যায়, তবে লক করে না। এখানে শার্লেট ফ্লেয়ার আবারও অ্যালেক্সা ব্লিসের সঙ্গে মজা নিচ্ছিল। তো দুজনের মধ্যে এরকম চলতেই সেখানে ৩ নাম্বার এন্ট্রি হয়ে যায়। ৩ নাম্বারে আসে কিয়ানা জেমস। কিয়ানা জেমস আসার পরে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস দুজনে মিলে কিয়ানা জেমসের ওপরে অ্যাটাক করে। কিয়ানা জেমসও কিন্তু এখানে ভালোই ফাইট ব্যাক করেছে। ৩ জনের মধ্যে ফাইট চলতেই ছিল। এরপরে সেখানে ৪ নম্বরে চলে আসে নায়া জ্যাক্স। নায়া জ্যাক্স এসে শুরু করে নিজের ডমিনেন্স। সে এক এক করে ৩ জনের ওপরেই ডমিনেট করে। এরপরে এক এক করে আরও বেশ কয়েকটা সুপারস্টার আসে, তবে এখানে একটা মজার সিকোয়েন্স আমরা দেখতে পাই, আর সেটা হলো লোলা এই ম্যাচের মধ্যে ডান্স করতেছিল, আর একইভাবে নায়া জ্যাক্সও কিন্তু এই ম্যাচের মধ্যে ডান্স করে। তো লোলা এবং নায়া জ্যাক্সের কাছ থেকে কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে ডান্সিং সেগমেন্ট দেখতে পেয়েছি, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ মজা লেগেছে। আর তার থেকেও বড় কথা হলো এই ম্যাচের মধ্যে কিয়ানা জেমস কিন্তু নায়া জ্যাক্সকে স্ট্রংলি নিজের কাঁধের উপরে ওঠায়, যেটা কিন্তু এই বিষয়টা প্রুভ করে যে কিয়ানা জেমসের মধ্যে কিন্তু অনেক বেশি পোটেনশিয়াল আছে, তবে কোম্পানি কিন্তু কিয়ানা জেমসকে সেরকম ভাবে ব্যবহার করতেছে না। এরপর ৮ নম্বরে আসে জর্ডান গ্রেস। জর্ডান গ্রেস এসেই কিন্তু এক এক করে ৩ জন সুপারস্টারকে এলিমিনেট করে, যেখানে সে প্রথমে এলিমিনেট করে লোলাকে, এরপরে সে এলিমিনেট করে ক্যান্ডিসকে, এরপরে সে ৩ নম্বরে এলিমিনেট করে আইভি নালকে। তো জর্ডান গ্রেস এসেই কিন্তু এখানে নিজের শক্তি দেখিয়েছে। এরপর আমরা শার্লেট ফ্লেয়ার, নায়া জ্যাক্স এবং অ্যালেক্সা ব্লিসের মধ্যে ফাইটিং দেখতে পাই। এমন একটা সিকোয়েন্স আসে যেখানে শার্লেট ফ্লেয়ার কিন্তু নায়া জ্যাক্সকে এলিমিনেট করতেছিল, তবে ভুলবশত একই সঙ্গে সে কিন্তু অ্যালেক্সা ব্লিসকেও এই ম্যাচের মধ্যে এলিমিনেট করে দেয়। তো এটা কিন্তু বেশ মজার একটা সিকোয়েন্স ছিল। এরপর ৯ নম্বরে আসে বেকি লেন্স, ১০ নম্বরে আসে সোলরুকা, ১৩ নম্বরে আসে নাটালিয়া। আর আমি যতটুক নোটিস করলাম, নাটালিয়ার কিন্তু আই থিঙ্ক নাম চেঞ্জ করা হয়েছে, তো নাটি নাটি বলা হচ্ছিল, তো জানি না এটা কেন করা হয়েছে। তো যাই হোক, সবার মধ্যে ফাইটিং চলতেছিল। ব্যাকি কিন্তু এখানে হুট করে ম্যাগজিন ডুপ্রিকে এলিমিনেট করে দেয়। এরপরে সে চেষ্টা করে নাটালিয়াকেও এলিমিনেট করার জন্য, তবে নাটালিয়া কিন্তু বেকি লেন্সকে উল্টো এলিমিনেট করে দেয়। এরপরে ১৪ নম্বরে আসে লিভ মর্গান, ১৫ নম্বরে আসে ল্যাশ লেজেন্ড, আর ল্যাশ লেজেন্ড এসেই কিন্তু এখানে জর্ডান গ্রেসকে এলিমিনেট করে দিয়েছে। এরপরে ১৭ নম্বরে আসে রাকেল রড্রিগেস, আর রাকেল রড্রিগেস এসে কিন্তু কিয়ানা জেমসকে এলিমিনেট করে দিয়েছে। তো যেটাও কিন্তু অনেক বড় একটা এলিমিনেশন ছিল, মানে এখানে বলা যায় পুরা জাজমেন্টে মিলেই কিন্তু কিয়ানা জেমসকে এলিমিনেট করেছে। এরপর ১৮ নম্বরে আসে চেলসি গ্রিন, ১৯ নম্বরে আসে জুলিয়া, ২০ নম্বরে আসে ইও স্কাই, ২১ নম্বরে আসে আসকা এবং ২২ নম্বরে আসে রিয়া রেফলি। তো সবার মধ্যেই ফাইটিং চলতেছিল। জুলিয়া এখানে জালিনা ভেগাকে এলিমিনেট করে দেয়, রিয়া রেফলি চেলসি গ্রিনকে এলিমিনেট করে দেয়, এবং একই সঙ্গে সে কিন্তু রকজান প্লেসকেও এলিমিনেট করেছে এই ম্যাচের মধ্যে। এরপরে ২৩ নম্বরে আসে বেইলি এবং ২৪ নম্বরে আসে জেসি জেন্স। সত্যি কথা বলতে জেসি জেন্সের যে এন্ট্রান্স মিউজিক, এটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, লিভ মর্গান এখানে নাটালিয়াকে এলিমিনেট করে। 25 নম্বরে আসে নিকি বেলা, 26 নম্বরে আসে লারা ভালকা,
লারা ভালকারিয়া আসার পরে বেইলি কিন্তু একটু অ্যাডভান্টেজ পেয়ে যায়, তবে ওইভাবে দুজন কিন্তু ট্যাগ টিম হিসেবে কাজ করতে পারেনি এই ম্যাচের মধ্যে। তো যাই হোক, লারা ভালকারিয়া এসে সে কিন্তু জুলিয়াকে এলিমিনেট করে। এরপরে 27 নম্বরে আসে কেলানি জর্ডান, 28 নম্বরে আসে কাইরি সেনকে 28 নম্বরে আনা হয়েছে। এটা কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক বেশি শকিং ছিল। আর তার থেকেও বড় শকিং বিষয় হলো কাইরি সেন কিন্তু আসকাকে এলিমিনেট করে দেয়, যদিও এটা ভুলবশত ছিল। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইয়ো স্কাই কিন্তু আস্তে করে কাইরি সেনকেও এলিমিনেট করে দেয়। আর আসকা এলিমিনেট হয়ে যাওয়ার পরে সে যে কাইরি করে এমন একটা চিল্লানি দিয়েছে, তো এটাও কিন্তু পার্সোনালি আমি বেশ এনজয় করেছি। এরপর 29 নম্বরে আসে ব্রি বেলা। ফাইনালি 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বলের মধ্যে ব্রি বেলা রিটার্ন হয়ে গেছে। আর উইমেন্স রয়্যাল রাম্বলের মধ্যে যতগুলো সুপারস্টার এসেছে, যতগুলো রিটার্ন হয়েছে, তার মধ্যে ব্রি বেলা রিটার্নের সময় কিন্তু অডিয়েন্সরা সব থেকে বেশি পপ দিয়েছে। তো অডিয়েন্সদের মধ্যে এখনো পর্যন্ত ব্রি বেলা জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। তো এটা কিন্তু এই বিষয়টা প্রুভ করে দেয়। তো যাই হোক, ব্রি বেলা রিংয়ের মধ্যে আসে, আর নিকি বেলা তো আগে থেকে রিংয়ের মধ্যে ছিল। তো বেলা টুইন্সের রিউনিয়ন কিন্তু আমরা 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বলের মধ্যে দেখতে পেয়েছি। এরপর 30 নম্বরে আসে টিফনি স্ট্র্যাটন। আমরা কিন্তু অনেকেই এক্সপেক্ট করতেছিলাম, অনেকগুলো আপডেট কিন্তু বেরিয়েছিল, অনেকগুলো রুমার্স কিন্তু এটা বলতেছিল যে 30 নম্বরে আমরা পেজের রিটার্ন দেখতে পেয়ে যাব। তো পেজের রিটার্নের বিষয়টা কিন্তু স্বপ্নই থেকে গেল। আমরা কিন্তু পেজের রিটার্ন এবছরও দেখতে পাইনি। তো 30 নম্বরে আসে কিন্তু টিফনি স্ট্র্যাটন। তো যাই হোক, বেলা টুইন্স রিউনিয়ন হয়, আর বেলা টুইন্স মিলে কিন্তু এখানে বেইলি এবং লারা ভালকারিয়া দুজনকে একসঙ্গে এলিমিনেট করে। এরপর জেসি জেন্স এলিমিনেট করে কেলানি জর্ডানকে, সোলরুকা আবার এলিমিনেট করে জেসি জেন্সকে। এরপরে আসে ল্যাশ লেজেন্ড মোমেন্ট। সে কিন্তু এখানে অনেক বড় বড় সুপারস্টারকে এলিমিনেট করেছে একা হয়ে, আর এই সময় অডিয়েন্সদের রিয়াকশন কিন্তু দেখার মতো ছিল। তো যাই হোক, এখানে ল্যাশ লেজেন্ড একসঙ্গে বেলা টুইন্সকে এলিমিনেট করে, যেটা কিন্তু অনেক বেশি শকিং ছিল। এরপরে শার্লেট ফ্লেয়ারের সঙ্গে তার ফাইটিং হয়, তবে ল্যাশ লেজেন্ড কিন্তু এখানে শার্লেট ফ্লেয়ারকেও এলিমিনেট করে দেয়। এরপর শেষ পর্যন্ত রিংয়ের মধ্যে 7 জন সুপারস্টার টিকে যায়। এখানে ল্যাশ লেজেন্ড আবারও ডমিনেন্স শুরু করে। ইয়ো স্কাই চেষ্টা করে ল্যাশ লেজেন্ডকে এলিমিনেট করার জন্য, তবে উল্টো ল্যাশ লেজেন্ডই কিন্তু ইয়ো স্কাইকে এলিমিনেট করে দেয়। এরপর আবার রিয়া রিপ্লি ল্যাশ লেজেন্ডকে এলিমিনেট করে, রাকেল রড্রিগেজ এসে আবার রিয়া রিপ্লিকে এলিমিনেট করে। আর শকিং বিষয় হলো এখানে লিভ মর্গান কিন্তু রাকেল রড্রিগেজকে এলিমিনেট করে দিয়েছে। শেষ পর্যন্ত রিংয়ের মধ্যে থেকে যায় লিভ মর্গান, টিফনি স্ট্র্যাটন এবং সোলরুকার কাছ থেকে আমরা ডাবল সোল স্নেচার দেখতে পাই। তবে শেষ পর্যন্ত টিফনি স্ট্র্যাটন কিন্তু সোলরুকাকে এলিমিনেট করে, এবং শেষে গিয়ে লিভ মর্গান এলিমিনেট করে টিফনি স্ট্র্যাটনকে, এবং সে জিতে যায় 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বল। তো 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বলের উইনার হয় লিভ মর্গান। এবার উইমেন্স ডিভিশনের হয়ে রেসলম্যানিয়া 42-তে হেডলাইন করবে লিভ মর্গান। তো লিভ মর্গান কিন্তু ফাইনালি 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বল জিতে গিয়েছে। এরপর আমরা রয়্যাল রাম্বলের দ্বিতীয় ম্যাচ হিসেবে গান্থার এবং এজে স্টাইলসের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাই। আর এ ম্যাচের স্টেপুলেশন ছিল এজে স্টাইলস যদি এ ম্যাচের মধ্যে হেরে যায় তাহলে WWE থেকে এজে স্টাইলসকে রিটায়ার করতে হবে। তো দুজনের রিংয়ের মধ্যে আসে, ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। নর্মালি কিন্তু গান্থারের ম্যাচের মধ্যে ফিজিক্যালিটি এবং ব্রুটালিটি থাকে, আর এ ম্যাচের মধ্যেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। এ ম্যাচের মধ্যেও কিন্তু আমরা এ সকল কিছুই দেখতে পেয়েছি। হোয়াট এ ফিজিক্যাল ম্যাচ! এজে স্টাইলস এবং গান্থার কিন্তু নিজেদের লিমিট পর্যন্ত নিয়ে গিয়েছিল এ ম্যাচ পর্যন্ত। তবে তুলনামূলকভাবে গান্থার কিন্তু এ ম্যাচের মধ্যে এজে স্টাইলসের উপরে অনেক বেশি ডমিনেট করেছে। তবে এজে স্টাইলস কিন্তু আস্তে আস্তে এ ম্যাচের মধ্যে ফিরে সে কিন্তু ফাইট ব্যাক করে। এজে স্টাইলস এ ম্যাচের মধ্যে গান্থারকে ক্র্যাপ ক্রেশারে নেয়, আর এমনটা করেই কিন্তু এর আগে কোনো একটা শোতে সে কিন্তু গান্থারকে ট্যাপ আউট করিয়েছিল। তবে আজকে কিন্তু আর এমনটা হয় না, গান্থার কিন্তু কাউন্টার করে এবং সে কিন্তু এজে স্টাইলসকে স্লিপার হোল্ডে নেয়। তবে আস্তে আস্তে এজে স্টাইলস কিন্তু স্লিপার হোল্ড থেকে বেরিয়ে যায়, নিজেকে সারিয়ে নেয়। এরপর আমরা এজে স্টাইলসের কাছ থেকে পাওয়ার বম্ব দেখতে পাই, যেমনটা গান্থার ইউজ করে। তো এজে স্টাইলস কিন্তু গান্থারের মতো করে এ ম্যাচের মধ্যে গান্থারকে একটা পাওয়ার বম্ব
হিট করেছে। এরপর আমরা স্প্রিং বুট 450 দেখতে পেয়েছি, এমনকি একটা স্টাইলস ক্লাশও কিন্তু এজে স্টাইলস গান্থারকে হিট করে, তবে গান্থার কিন্তু কিক আউট করে। এই ম্যাচটা কিন্তু এখানে শেষ হয় না। এরপর এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যে রেফারি কিন্তু রিংয়ের একটা কর্নারে চিপায় পড়ে যায়, আর এটারই সুযোগ নিয়ে গান্থার কিন্তু এজে স্টাইলসকে লো ব্লো হিট করে, পাওয়ার বম হিট করে। এরপর শুরু হয় গান্থারের স্লিপার হোল্ড টর্চার। সে কিন্তু বেশ অনেকটা সময় ধরে এজে স্টাইলসকে স্লিপার হোল্ডে রাখে। এজে স্টাইলস ফাইট ব্যাক করার চেষ্টা করে, তবে লাভ হয় না। আবারও স্লিপার হোল্ডে নেয় এজে স্টাইলস, আবারও ফাইট ব্যাক করার চেষ্টা করে। এমন একটা সময় আসে যেখানে মনে হচ্ছিল যে এজে স্টাইলসের শরীরে আর একটুও শক্তি বেঁচে নেই, সে আর এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করতে পারবে না। তবে এরপরেও কিন্তু সে ফাইট ব্যাক করে, তবে লাভ হয় না। গান্থার কিন্তু আবারও স্লিপার হোল্ডে নেয়। বেশ অনেকটা সময় ধরে সে কিন্তু এজে স্টাইলসকে স্লিপার হোল্ডে রাখে। যদিও বেশ কয়েকবার এজে স্টাইলস ফাইট ব্যাক করার চেষ্টা করেছে, তবে শেষ পর্যন্ত গান্থারের কাছে কিন্তু এজে স্টাইলসকে এই ম্যাচের মধ্যে পাস আউট করতে হয়েছে। এখানে ভালো লাগার বিষয় হলো যে এজে স্টাইলস কিন্তু ট্যাপ আউট করেনি, সে কিন্তু পাস আউট হয়েছে। আর সব থেকে খারাপ যে বিষয়টা হলো সেটা হলো ডাব্লিউডাব্লিউ থেকে কিন্তু এজে স্টাইলস পার্মানেন্টলি এবার রিটায়ার হয়ে গেল। তবে এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা মজার জিনিস দেখতে পাই, যেটা কিন্তু অনেক কিছু হিন্ট করে। সেটা হলো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে এজে স্টাইলস কিন্তু তার রেসলিং গ্লাভস খুলে ফেলে, তবে সেখানকার অডিয়েন্সরা কিন্তু নো করে, যার কারণে এজে স্টাইলস কিন্তু তার গ্লাভসগুলো আবারও পরে ফেলে। তো এটা কিন্তু হিন্ট করতেছে যে এজে স্টাইলস ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার করেছে, এটা ঠিক, তবে সে কিন্তু রেসলিং থেকে রিটায়ার করেনি। এরপরে সে হয়তোবা TNA কিংবা NJPW, এমনকি সে কিন্তু অল এলিট রেসলিংও যেতে পারে। তো এটা কিন্তু একটা দেখার বিষয় হবে। যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা বলবো পরবর্তী নিউজ এবং আপডেট ভিডিওতে। তবে এখানে সব থেকে খারাপ যে বিষয়টা সেটা হলো এজে স্টাইলস কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে পার্মানেন্টলি রিটায়ার করে নিয়েছে। এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ড্রু ম্যাকেন্টায়ার এবং স্যামি জেনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটা কিন্তু এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল, খুব বেশি ভালোও ছিল না, আবার খুব বেশি খারাপও ছিল না। আর এখানে লক্ষণীয় বিষয় হলো এই ম্যাচের মধ্যে কিন্তু স্যামি জেনকে অনেক বেশি দুর্বল দেখানো হয়েছে। ম্যাকেন্টায়ার কিন্তু এই ম্যাচের মধ্যে স্যামি জেনের উপরে অনেক বেশি ডমিনেট করেছে। ম্যাকেন্টায়ারের কাছ থেকে আমরা এই ম্যাচের মধ্যে গ্লাস কিস দেখতে পাই মাল্টিপল টাইম। সে কিন্তু স্যামি জেনকে এই ম্যাচের মধ্যে ফিউচার শক ডিডি হিট করেছে। একটা পর্যায়ে সে কিন্তু একটা ক্লেমরও হিট করে, তবে স্যামি জেন কিন্তু কিক আউট করে। ম্যাচটা কিন্তু সেখানে শেষ হয় না। স্যামি জেনের কাছ থেকে আমরা হালুভা কিকও দেখতে পেয়েছি এই ম্যাচের মধ্যে, তবে লাভ হয় না। ম্যাকেন্টায়ারও কিন্তু এই ম্যাচের মধ্যে কিক আউট করে। এরপরে ম্যাকেন্টায়ার কিন্তু স্যামি জেনকে রিং সাইডে নিয়ে যায়, অ্যানাউন্সার টেবিলের ওপরে সে কিন্তু একটা স্ল্যাম করে, যার কারণে অ্যানাউন্সার টেবিলটাই কিন্তু ভেঙে যায়। সেখানে সিকিউরিটি গার্ডরাও আসে। রেফারি মূলত এই ম্যাচটা সেখানে শেষ করতে চেয়েছিল, তবে ম্যাকেন্টায়ার কিন্তু ম্যাচটা সেখানে শেষ করতে দেয় না। স্যামিকে নিয়ে রিংয়ের মধ্যে আসে, স্যামি জেন একটা এক্সপ্লোরার হিট করে ম্যাকেন্টায়ারকে, তবে লাভ হয় না। উল্টো ম্যাকেন্টায়ার কিন্তু পরপর দুইটা ক্লেমর হিট করে স্যামি জেনকে, এবং সে কিন্তু সাকসেসফুলি তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। তো স্যামি জেন কিন্তু সৌদিতে সিঙ্গেল ম্যাচের মধ্যে হেরেছে। তো গতকালকে স্ম্যাকডাউনে স্যামি জেন যা কিছু বলেছিল তার একটাও কিন্তু এই ম্যাচের মধ্যে স্যামি জেন করতে পারেনি। ম্যাকেন্টায়ার কিন্তু সাকসেসফুলি তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে, আর এটা কিন্তু অনেকটা অবভিয়াসই ছিল। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। 2026 সালে রয়্যাল রাম্বলের সর্বশেষ ম্যাচ হিসেবে আমরা মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ দেখতে পাই। তবে এই ম্যাচের ব্যাপারে কথা বলার আগে শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করে দিই। এখন হয়তোবা আমার কথা বলার টোনটা একটু ডিফারেন্ট শোনাতে পারে, আমি হয়তোবা এখন থেকে একটু রুডলি কথা বলতে পারি। মানে রেসলম্যানিয়ার আগ পর্যন্ত যে নিউজ আপডেট ভিডিওগুলো আসবে বা এই ভিডিওতে, সবগুলো ভিডিওতেই হয়তোবা আমি একটু রুডলি কথা বলতে পারি, আর এটা কিন্তু অনেকটা নর্মাল। রোমান রেইন্স রয়্যাল রাম্বল জেতার আগেই আমি কিন্তু রোমান রেইন্সের পক্ষ হয়ে প্রতিবাদ করেছি, আর এখন তো আমাদের ট্রাইবাল চিফ রয়্যাল রাম্বল জিতেছে, এখন তো আমি একটু ভাবসাব নিবই, এটা কিন্তু নর্মাল বিষয়। তো সবাই একটু এই বিষয়টা অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, 2026 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটা স্টার্ট করে ওবা ফেমি, মানে 1 নাম্বার এন্ট্রি হিসেবে কিন্তু ওবা ফেমি রিংয়ের মধ্যে আসে। এরপরে 2 নাম্বারে আসে ব্রন ব্রেকার। তবে ব্রন ব্রেকার রিংয়ের মধ্যে আসার আগেই একজন মিষ্টি হুডি গাই এসে কিন্তু ব্রন ব্রেকারের ওপর অ্যাটাক করে, লাইক এর আগে যেমনটা সিএম পাঙ্কের সঙ্গে হয়েছে, রে মিস্টিরিওর সঙ্গে হয়েছে, এলএ নাইটের সঙ্গে হয়েছে। তো একইভাবে এই ম্যাচটা শুরু হবার আগেই কিন্তু একজন মিষ্টি ম্যান এসে ব্রন ব্রেকারের ওপরে অ্যাটাক করে, একটা স্টম্প হিট করে, এরপরে রিংয়ের মধ্যে নিয়ে যাওয়া হয়। ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচ শুরু হবার আগেই ব্রন ব্রেকারকে কিন্তু ওবা ফেমি এলিমিনেট করে দেয়। তো ব্রন ব্রেকার কিন্তু বুঝতেই পারে না তার সঙ্গে আসলে হয়েছেটা কি। তো এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি নিউজ ভিডিওতে, যদিও এই বিষয়টা নিয়ে প্রপারলি আলোচনা
করব। তবে এখানে ছোট্ট করে জানিয়ে রাখি, আমি কিন্তু বেশ কয়েকটা নিউজ ভিডিওতে বলেছি, ইভেন গত স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও আপলোড দেবার আগে সর্বশেষ যে নিউজ ভিডিও আপলোড দিয়েছি সেখানেও কিন্তু আমি বলেছি যে রেসলম্যানিয়ার আগে কিন্তু সেথ রলিন্স রিটার্ন করবেই করবে। রেসলম্যানিয়া 42-তে আমরা সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এখনো পর্যন্ত সেথ রলিন্স কিন্তু রিটার্ন করার জন্য প্রপারলি রেডি হয়নি। তো এর জন্য অন্য একজন সুপারস্টারকে দিয়ে অ্যাটাক করানো হয়েছে। পসিবলি এটা অস্টিন থিওরি হবে, তবে পরবর্তী সময়ে গিয়ে এটা রিভিল হবে সেথ রলিন্স এসে ব্রন বেকারের ওপরে অ্যাটাক করেছে। আর আগে থেকেই কিন্তু ভিশনের সঙ্গে সেথ রলিন্সের একটা শত্রুতা আছে। তো এইভাবেই কিন্তু একটা গল্প শুরু হয়ে যাবে, একটা ফিউড শুরু হয়ে যাবে ব্রন বেকার এবং সেথ রলিন্সের মধ্যে, যার কারণে রেসলম্যানিয়া 42-তে আমরা সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। নিউজ ভিডিওতে এটা নিয়ে আরো প্রপারলি আলোচনা করব। তো যাই হোক, এরপরে 3 নম্বরে আসে সোলো সিকাওয়া, 4 নম্বরে আসে রে মিস্টিরিও, 5 নম্বরে আসে রুসেভ, 6 নম্বরে আসে ম্যাট কার্ডানা। এক এক করে ওবাফেমি কিন্তু সবাইকেই এলিমিনেট করে দিয়েছে। এরপরে 7 নম্বরে আসে ডেমিয়ান প্রিস্ট, 8 নম্বরে আসে জেভন এভান্স, 9 নম্বরে আসে মিস্টার ইগুয়ানা, 10 নম্বরে আসে ট্রিক উইলিয়ামস। আর ট্রিক উইলিয়ামস এসেই কিন্তু মিস্টার ইগুয়ানাকে এলিমিনেট করে দিয়েছে। এরপর 11 নম্বরে আসে কডি রুডস, 12 নম্বরে আসে এল গ্রান্দে আমেরিকানো এবং 13 নম্বরে কিন্তু আরও একজন এল গ্রান্দে আমেরিকানো আসে। আর এটা হলো অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানো, মানে চ্যাট গেবলের কিন্তু ফাইনালি রিটার্ন হয়ে গিয়েছে। তো এখানে চ্যাট গেবল রিটার্ন করে সে কিন্তু নকল এল গ্রান্দে আমেরিকানোকে এলিমিনেট করে। ট্রিক উইলিয়ামস আবার অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানোকেও এলিমিনেট করে দেয়। কডি এদিকে আবার ট্রিক উইলিয়ামসকে এলিমিনেট করে দেয়। এরপর 14 নম্বরে ফাইনালি অফিসিয়াল ডেবিউ হয়ে যায় পাওয়ার হাউস হব বা রায়াস কিজের। তো রায়াস কিজ এসে সে কিন্তু আবার ডেমিয়ান প্রিস্টকে এলিমিনেট করে। 15 নম্বরে আসে অস্টিন থিওরি, 16 নম্বরে আসে ব্রনসন রিড, 17 নম্বরে আসে ইলিয়া ড্রাগানভ, 18 নম্বরে আসে এলে পার্কার, 19 নম্বরে আসে ড্রাগন লি, 20 নম্বরে আসে লোগান পল। তো এখানে 3 জনে মিলে কিন্তু এক এক করে রায়াস কিজ বা পাওয়ার হাউস হবসকে এলিমিনেট করে, এলে পার্কারকে এলিমিনেট করে এবং ড্রাগন লিকেও এলিমিনেট করে দেয়। এরপরে আসে 21 নম্বরে ফাইনালি এলে নাইটে কিন্তু রয়্যাল রাম্বলে রিটার্ন হয়ে যায়। তো এলে নাইট এসে এখানে অস্টিন থিওরি এবং ব্রনসন রিড দুজনকে এলিমিনেট করে, তবে লোগান পলকে এলিমিনেট করতে পারে না। এরপরে 22 নম্বরে আসে বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার এসে শুরু করে তার তাণ্ডব, এক এক করে F5 এবং সুপ্লেক্স সিটি হিট করতে শুরু করে। ব্রক লেসনার এলিমিনেট করে ইলিয়া ড্রাগানভ এবং রে ফিনিক্সকে। ওবাফেমির সঙ্গে আমরা ব্রক লেসনারের ফেস অফ দেখতে পাই, তবে প্রথম ফেস অফে কিন্তু আমরা কোনো ফাইটিং দেখতে পাই না। তবে দ্বিতীয় ফেস অফে কিন্তু ব্রক লেসনার ওবাফেমিকে একটা সুপ্লেক্স হিট করে। এরপরে অবশ্য ওবাফেমিও ব্রক লেসনারকে মেরেছে, তবে শেষ পর্যন্ত ব্রকের কাছে কিন্তু ওবাফেমিকে এলিমিনেট হতে হয়েছে। এরপর 25 নম্বরে আসে জেউসোর এন্ট্রান্স চলতেছিল, এদিকে কিন্তু কডি এবং এলে নাইট মিলে একসঙ্গে হয়ে ব্রক লেসনারকে এলিমিনেট করে দেয়। এরপর 26 নম্বরে আমরা ফাইনালি ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পাই। রোমান রেঞ্জ কিন্তু 26 নম্বরে এসেছে। তো রোমান রেঞ্জ এসে কিন্তু আবার তাণ্ডব শুরু করে দেয়। তার কাছ থেকে আমরা স্পিয়ার এবং মাল্টিপল টাইম কিন্তু সুপারম্যান পাঞ্চ দেখতে পেয়েছি। সে কিন্তু মিজকে এলিমিনেট করে। এরপরে 27 নম্বরে আসে জেকা ফাটু, 28 নম্বরে আসে পেন্টা, আর এদিকে কডি কিন্তু আবার এলে নাইটকে এলিমিনেট করে দেয়। এরপরে 29 নম্বরে আসে দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন এবং 30 নম্বরে চলে আসে গান্থার। একটু আগে সে কিন্তু এজে স্টাইলসকে রিটায়ার করিয়েছে, তো 30 নম্বরে কিন্তু গান্থার চলে আসে। তো গান্থার এসে এখানে ভালোই ফাইটিং করার চেষ্টা করেছে, তবে কোনো লাভ হয় না। এদিকে র্যান্ডি অর্টন এলিমিনেট করে জেভন এভান্সকে, গান্থার এলিমিনেট করে পেন্টাকে, অপরদিকে ড্রু ম্যাকেন্টায়ার কিন্তু আবার কডিকে এলিমিনেট করে দেয়। মানে ড্রু ম্যাকেন্টায়ার কিন্তু এ ম্যাচের মধ্যে ছিল না, তবে কডি এমন একটা পজিশনে ছিল যেখানে ম্যাকেন্টায়ার এসে কিন্তু একটা ক্লেমর টাইপের হিট করে, যার কারণে কডি কিন্তু এ ম্যাচ থেকে এলিমিনেট হয়ে যায়। তো এটাও কিন্তু এ ম্যাচের মধ্যে অনেক বড় একটা সিকোয়েন্স ছিল। ও একটা বিষয় বলতে তো ভুলে গিয়েছিলাম, রোমান রেইন্স আসার পরে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে কিন্তু আমরা ফেস অফও দেখতে পেয়েছি, তবে কোনো ফাইটিং কিন্তু আমরা দেখতে পাই না। তো রোমান রেইন্স এরপরে এলিমিনেট করে জেকা ফাটুকে, এরপরে রোমান রেইন্স জেউসোকে এলিমিনেট করে, এরপর সে এলিমিনেট করে লোগান পলকে, গান্থার আবার এলিমিনেট করে দেয় র্যান্ডি অর্টনকে। রোমান রেইন্স এবং গান্থার শেষ পর্যন্ত টিকে যায়। গান্থার রোমান রেইন্সের উপরে স্লিপার হোল্ড নিয়ে তার উপরে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত রোমান রেইন্স কিন্তু একটা স্পিয়ার হিট করে এবং তাকে এলিমিনেট করে দেয়। 2026 সালের মেন্স রয়্যাল রাম্বল জিতে যায় আমাদের ট্রাইবাল চিফ
ওটিসি 1 রোমান রেইন্স। ফাইনালি রোমান রেইন্স কিন্তু আবারও রয়্যাল রাম্বল জিতেছে। এবার রোমান রেইন্স রেসেলম্যানিয়া 42-তে আবারও চ্যাম্পিয়ন হবে এবং সবার কাছে প্রমাণ করে দিবে যে আসলে অরিজিনাল চ্যাম্পিয়ন কী রকম হয়, চ্যাম্পিয়ন হলে তার কেমন হওয়া উচিত। ছাগলের বাচ্চার মতো পারফরমেন্স দিলে কিন্তু আসলে চ্যাম্পিয়ন হওয়া যায় না। তো অরিজিনাল চ্যাম্পিয়ন কেমন হয়, রয়্যাল রাম্বল জিতলে কী রকমের অনুভূতি হয়, এটা কিন্তু রোমান রেইন্স আজকে আমাদেরকে উপহার দিয়েছে। রেসেলম্যানিয়া 42-র জন্য কিন্তু এবার পার্সোনালি আমি এবার অনেক বেশি এক্সাইটেড। তো রোমান রেইন্সের রয়্যাল রাম্বল জেতা নিয়ে কারা কারা খুশি অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হলো কারণ আমি আসলে এই ম্যাচটা আবারও দেখলাম, মানে 2026 সালে রয়্যাল রাম্বলের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটা কিন্তু আমি আরও একবার ভালো করে দেখলাম আমার চোখের শান্তির জন্য, মনের শান্তির জন্য এবং রিভিউতে যেন ভালো করে বলতে পারি এর জন্য কিন্তু এটা আমি আবারও দেখলাম রয়্যাল রাম্বলের পুরো শোটা। এরপরে কিন্তু ভিডিও বানাচ্ছি, তো এর জন্য ভিডিও আপলোড দিতে একটু দেরি হতে পারে। যাই হোক, আপনারা বেস্ট ভিডিওই কিন্তু পাবেন ভিডিও একটু দেরিতে আসলেও। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।